ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ আর হেট, ইভেলিনা তুর্য পর্ব 19, প্রাপ্তবয়স্ক এবং মুক্তমনাদের জন্য উন্মুক্ত। শিপটা মিলিয়ে যেতেই রোজ আঙুল থেকে রিংটা খুলে ছুঁড়ে ফেলে দেয় সমুদ্রের পানিতে। ইভানকে হেলিকপ্টার ক্রুজ শিপের ছাদে ল্যান্ড করার মুহূর্তে দুজন কালো পোশাকধারী লোক এসে পশুর মতো লোকটার লাশটাকে টেনে শিপে ওঠায়, যেন এটা কোনো মানুষের দেহ না, একটা বস্তা। কতটা নিষ্ঠুরতার প্রতিচ্ছবি ফুটে উঠল রোজের চোখে। তবে প্লাটিনামের এক বিরল পাথরের রিংটা রোজ ফেলে দিলেও সমুদ্রের জোয়ারের স্রোতে ভেসে যেতে পারেনি। ঠিক তখনই সমুদ্রের জোয়ারের ঢেউয়ের সঙ্গে এক তীক্ষ্ণ স্পর্শ রোজের পায়ের আঙুলে লাগলো, যেন সমুদ্রের নিজেই তাকে থামিয়ে দিল। রোজ চমকে নিচে তাকালো। ঝিলমিল করতে করতে সেই প্লাটিনামের রিংটা ঘুরছে, ঠিক যেন কোনো অভিশপ্ত প্রতিচিহ্ন। কাপা হাতে রোজ ঝুঁকে পড়ে, জল ভেঙে রিংটা তুলে নেয়। রাগের বশে আংটিটা ফেলে দিলেও রোজ ইতিমধ্যে খেয়াল করেছে এটা কোনো সাধারণ আংটির মতো ছিলই না। এমন লাল পাথরের রিং খুবই বিরল। বর্তমান সময়ে কোনো রিং বলে মনে হচ্ছে না। তবে রোজের ছোট্ট মস্তিষ্কে নানা প্রশ্ন হানা দিল। স্থির পায়ে দাঁড়িয়ে আনমনে বলতে লাগলো, এসব কি হচ্ছে আমার সাথে? শয়তান লোকটা চলে গেল, সত্যি দেখছি তো আমি। ওনার উদ্দেশ্যটা কি? কেন এমন করে? কি খেলা খেলতে চায় আমার সাথে? আমি এখানে জানলো কি করে? মুহূর্তে রোজের মাথা চেপে ধরলো। পাগল পাগল লাগছে তার, নাকি উনি বলেছেন? না না, উনি তো আমার সাহায্য করতে চলেছেন। মানুষটা ভালো, তবে তার না আমায় জানতে হবে, অনেক কিছু জানতে হবে। তৎক্ষণাৎ রোজ তার হাতে ধরা রিংটা চোখের সামনে ধরে। কোথায় গেল ডেভিলটা? তবে কি আমার মুক্ত করে দিল? কিন্তু এটা কেন আমায় দিল? এটা তো ওনার বংশের কারণ মনে হচ্ছে, অনেক আগের। এমন বিরল দামি রিং আমায় দেওয়া কি মানে? উফ, রোজের চোখ ছলছল করে ওঠে। মাথার হাজারটা প্রশ্ন মৌমাছি চাকের মতো বাসা বাঁধছে। রোজ মুহূর্তে হাত পা ছুটতে লাগলো, চিৎকার করে মন হালকা করতে লাগলো। মনের ভেতর হাজারটা গালি দিতে থাকলো ইউভানকে। জনমানবহীন সমুদ্র তটে গলা ছড়িয়ে বলল, শুনুন ডেভিল, আপনি কি ভেবেছেন যা খুশি তা করবেন? অমানুষ একটা জন্তু, আমার থেকে ভালো, আপনার থেকে ভালো। আপনার মতো নিকৃষ্ট মানব পৃথিবীতে বেঁচে থাকে কেন? আমি জানতাম আপনার মতো শয়তান আমায় খুঁজে বের করে ফেলবেনি। আমি আপনার মুখটাও আর দেখতে চাই না। না মানে না। আমি রোজ একটু থামলো। আমি আপনাকে ডিভোর্স দিব। আপনার থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনের শেষ পর্যন্ত লড়াই করব। কিলার কিলার কিলার, আপনি কিলার। রোজ ফোপাতে লাগলো। আপনি আমায় দিয়ে একটা মানুষ মেরে ফেলেছেন। আপনার তো হেলও ঠিক হবে না। বুকের ভেতর কেমন একটা শূন্যতা, আবার অদ্ভুত ভার। দূরে মিলিয়ে যেতে থাকা ক্রুজ শিপের দিকে তাকিয়ে রোজ দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময়। যেখানে ইউভান দাঁড়িয়েছিল সেখানে সে একবারও পিছন ফিরে তাকায়নি। রোজের চোখের কোণে জমে ওঠা জল মুছে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে রিংটা শক্ত করে মুঠোয় ধরে শেষমেশ জামার পকেটে ঢুকিয়ে নেয়। মনকে শক্ত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকে রোজ। চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। সমুদ্র স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে, যেন কোনো দিন ইউভান নামক ঝড় আর ভাগ্যের দোরগোড়ায় ছোঁয়া না মারাতে পারে। রোজের মনের ভেতর অজানা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শব্দহীন পায়ে একটু একটু করে হাঁটতে লাগলো বালির উপর দিয়ে। চোখ মুখ লাল হয়ে ফুলে উঠছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে আসলো একটা শান্ত অথচ শীতল কণ্ঠ, একটা প্রশ্ন যা সমুদ্রের নীরবতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তোমাকে বারণ করিনি, জায়গা থেকে নড়বে না। একা একা কেন এলে রোজ?
আদ্রিয়ানের কণ্ঠস্বরটা শুনে রোজ একটু শান্ত হলো। কোথাও একটা অজানা আশ্বাস খুঁজে পেয়ে পেছনে তাকাতেই দেখতে পায় আদ্রিয়ান একদৃষ্টিতে রোজের দিকে তাকিয়ে আছে। মনের ভিতর ক্রোধ বাসা বেঁধে আছে, তার মুখে স্পষ্ট, তাও কণ্ঠ শান্ত, যেন সমস্ত রাগ ক্ষোভ বিসর্জন দিয়ে লোকটা তার সামনে এসে দাঁড়ায়। বারবার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পাশে আনান আইসক্রিম খাচ্ছে। আরেকটা রোজের সামনে ধরে বলল, নাও তুমি খাও রোজ, তবে পাপা তোমার জন্য মিন্ট কিনে নি। রোজ হাতে নিল। আসলেই এটা মিন্ট ফ্লেভার ছিল না, চকলেট ফ্লেভার, যা রোজের ফেভারিট। রোজ হলটবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। রোজকে তাকিয়ে থাকতে দেখে গলা খাকিরিয়ে বলল, কি দেখছো? বেশ হ্যান্ডসাম লাগছে নাকি আজ আমাকে? রোজ আনানের হাত ধরে সামনে হাঁটতে লাগলো। আদ্রিয়ানও হাঁটলো। হ্যান্ডসাম আপনি না, হ্যান্ডসাম তো আনান বেবি। আপনাকে না বলেছি মিন্ট আনতে? চকলেট ফ্লেভার কেন আনলেন? কেন, তোমার পছন্দ না? আমার পছন্দ আপনি কি করে জানলেন? আদ্রিয়ান একটা বড় সড়ো ঢোক গিলে বলল, আমি কি করে জানবো? আমারও এটাই পছন্দ, তাই এনেছি। আদ্রিয়ানের কথা পাশ কাটিয়ে আনন্দ চট করে বলে ওঠে, মিথ্যা কেন বলছো পাপা? তোমার তো ভ্যানিলা পছন্দ, তুমি তো চকলেট কেকও খাও না। তো ইউ আর লায়ার পাপা। ও নো। তবে আদ্রিয়ান অবাক করে দিয়ে রোজ তার দিকে প্রশ্ন ছুড়ে বলে, মারে তাই নাকি? আপনি জানেন আমি এই পৃথিবীতে এখন আর কোনো মানুষকে বিশ্বাস করি না। আপনাকে বিশ্বাস করে ঘরে স্থান দিয়েছি, বিশ্বাস ভাঙবেন না। সত্যি করে একটা কথা বলবেন? আদ্রিয়ান এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনের মধ্যখানে প্রবল ঝড় যেন বয়ে যাচ্ছে। তার হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে এসেছে। আদ্রিয়ান আনানকে গাড়িতে বসিয়ে গাড়ির পেছনে ডিকির কাছে গা হেলিয়ে দাঁড়ালো। চোখও এলো, রোজও এলো। আদ্রিয়ান রোজের দিকে তাকালো না। সামনের অনিন্দনীয় সৌন্দর্যে মুগ্ধ দৃষ্টি দেখে বলে, তোমার প্রতিটা কথা শুনতে আমি বাধ্য রোজ। মন খুলে বলতে পারো, বিশ্বাসের কথা বলছো? আদ্রিয়ান এক পলক রোজের দিকে তাকিয়ে নিজের অশান্ত হৃদয়কে বন্দি করে রেখে বলল, একজন বিশ্বস্ত বন্ধুর স্থান তো দিতেই পারি, তাই না? তোমার বিশ্বাসের ঘরে আমায় জায়গা দিয়েছ। এটা নিতান্তই সাধারণ ঠুনকো শব্দ হতে পারে তোমার কাছে, তবে এই শব্দটা আমার মনকে যে ছিন্ন ভিন্ন করে তুলেছে। কি করব বলো? এখন কি করব বলো? মানে বুঝতে হবে না বলো, কি জানতে চাও? আপনার সাথে আলবার্টদের কি সম্পর্ক? রোজের এমন চতুরতার সমেত প্রশ্ন শুনে আদ্রিয়ান কিঞ্চিত হাসল। রোজ চাইলেই তাকে ইউভানের কথা জিজ্ঞাসা করতে পারত, তবে তা করেনি। মেইন পয়েন্টে আসো। রিক আলবার্টের কথা বলছো, তাই না? রোজ কোনো প্রতিউত্তর করলো না। লোকটার নাম উচ্চারণ করতেও তার বিবেকে বাধে। যা বলছি তার উত্তর দিন। তেমন কোনো সম্পর্ক নেই, বিজনেসের রাইভাল, দ্যাটস ইট। রোজ আর কিছু বলল না। তবে এই ভেবে আশ্চর্য হলো যে আদ্রিয়ান তাকে কিচ্ছু জিজ্ঞাসা করছে না। আপনি আমার ব্যাপারে জানতে চাচ্ছেন না কেন? প্রয়োজন নেই। রোজ ভাবলো আলবার্ট মেনশনে রোজ মেইড হিসেবে ছিল, এটা না জানার কি আছে? আর এমনিতেও লোকটা তার জন্য যা করেছে অনেক কিছু। সেদিন কি বলেছিলে যেন? তোমার নানার বাড়ি এদেশে? ইন্টারেস্টিং তো। চাইলে তাদের খুঁজে বের করতে পারো, আমি হেল্প করতে পারি। রোজ তাচ্ছিল্য হেসে বলল, আমারও প্রয়োজন নেই। আমি একটু একা শান্তি মতো বাঁচতে চাই, নিজের জন্য বাঁচতে চাই। কটা দিন একটু শান্তি চাই, তারপর পাহাড়ে আমিই যাব, আর আপনি নিয়ে যাবেন আমাকে সেখানে। ওকে ম্যাম। আমি কি চাই জানো? বলুন। তুমি মেন্টালি স্ট্রং থাকো। এতক্ষণেও রোজ একটা বারের জন্যও ইভানের কথা বলল না। ইভান যে তুরস্ক অব্দি চলে এসেছে তাও রোজ বলল না। তবে তার কাছে বড়ই অদ্ভুত ঠেকলো আদ্রিয়ানের কতটুকু জানে তার ব্যাপারে। শুধু নিঃশব্দে তাকে প্রোটেক্ট করতে চায়, তবে রোজ আদ্রিয়ানের ব্যাপারে ফোকাস করতে চায় না। আদ্রিয়ান, মিরাব, আনান এরা সকলেই এখন তার নিজের পরিবারের মতো হয়ে গিয়েছে। বেশি দিনে পরিচিত না হলে মানুষগুলো তো ভালোই, এত কিছু ভেবে কি হবে? আর একটু আশ্রয় তো পেয়েছে, এক টুকরো আশ্রয় তো পেয়েছে। তবে তৎক্ষণাৎ ইউভানের কথা মাথায় আসতেই রোজ চট করে বলে ওঠে, বাসায় চলুন। মীরাব আপু কখন আসবে? মীরাব বাসায় যেতে রাত হবে। আচ্ছা তাহলে চলুন। আদ্রিয়ান ও রোজকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। মাঝপথে যদিও তারা তিনজনই
একটা 5 স্টার রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খেয়ে নিয়েছে। রোজ এই প্রথমবারের মতো তুরস্কের বিখ্যাত জনপ্রিয় কিছু খাবার খেলো। যদিও অন্য দেশের খাবারগুলোর মতো মজা হোক না কেন, নিজের মাতৃভূমির চিরচেনার খাবারের স্বাদগুলো থেকে বেশি ভালো লাগা কাজ করতে পারেনি। আদ্রিয়ানের গাড়ি এখনও কারাহিসারের ব্যাকসি থেকে অনেকটা দূরে চলে এসেছে। ইভান বিশাল ক্রুজশিপে তুরস্কের জলপথে পেরিয়ে রাশিয়ার সীমান্তে এসে পৌঁছেছে। ইভান রিক আলবার্ট বিলাসবহুল ক্রুজশিপটা সমুদ্রের বুকে ভাসমান এক অভিজাত দানব। সাদা কালো ধাতব শরীর, কাছে ঘেরা ডেক, নীল আলোয় ঝলঝল করা করিডোর, সবকিছু এত নিখুঁত, এত শান্ত যে বাহিরে থেকে দেখলে বোঝাই যেত না এই সৌন্দর্যের ভেতরে কতগুলো শয়তানি নিঃশ্বাস লুকিয়ে আছে। চামড়ার সোফা, মার্বেলের ফ্লোর, ক্রিস্টালের ঝাড়বাতি, প্রতিটা জিনিস যেন টাকার নয়, ক্ষমতার গন্ধ ছড়াচ্ছিল। কেবিনের ভেতর আলো ছিল মৃদু সোনালি আলোয়। ওপারে জানালার ওপারে অন্ধকার সমুদ্র ঢেউয়ের ছায়া দেয়ালে কাঁপছিল, ঠিক যেমন ইভানের চোখের ভিতর কাঁপছিল কিছু অশান্ত, কিছু হিংস্রতা। ইভান টেবিলের ধারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে রেড ওয়াইনের গ্লাস, অন্য হাতে ব্যান্ডেজ পেঁচানো তালু। এতক্ষণ যাবৎ বিভিন্ন জিনিসপত্র ভেঙে চুরে মেঝে ফেলে দিয়েছে ইভান। ব্যান্ডেজ পেঁচানো হাতে সে গ্লাস ঘোরাচ্ছে ধীরে ধীরে। তুষার এতক্ষণ যাবৎ ইভানকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ফ্লোরের কিছু অংশে ড্রাগস ছিটিয়ে পড়ে আছে। তুষার পিছনে দাঁড়িয়ে বলল, তোকে আমি বারবার নিষেধ করার পরেও বিয়ে করেছিস। এখন একটা সাধারণ মেয়ের জীবন নিজের সাথে জড়ানো কি খুব বেশি প্রয়োজন ছিল? ইভান অদ্ভুতভাবে হাসল। সাধারণ? কে সাধারণ? রিকের মাথায় বন্দুক তোলা মেয়ে সাধারণ হয় কি করে? রিকের হাত কেটে কুকুরকে খাওয়ানোর হুমকি দেওয়া মেয়ে সাধারণ কি করে হতে পারে? ইভান নিজের অধর কামড়ে ধরে মাথার চুল স্লাইস করতে লাগলো। আর কি ফ্লাকিং বিয়ে করছিস? আমি এ ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছুক নই তো স্যার। ভুলে যাস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। ফার্স্ট অফ অল, আই অ্যাম ইয়োর বস। হ্যাঁ, আমার সব মনে আছে। তুই অনেক কিছু ভুলে যাস বারবার। ফাইন, আমি এ ব্যাপারে আর কিচ্ছু বলবো না। তবে তোর বিয়ের ব্যাপারে। তুষার বাক্যোক্তি শেষ করার আগেই কেবিনের দরজার কাছে থেকে দামিয়ান কণ্ঠস্বর ভেসে আসে। হোয়াটস বিয়ে? কার বিয়ের কথা বলছিস তোরা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। বাক্যোক্তি শেষ করার আগেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তুষার। এক ঝটকায় দামিয়ানের গলা চেপে ধরে, বাহুর শিরা ফুলে ওঠে। তুষারের শক্ত হাতের গ্রীবায় দাঁত কামড়ে ধরে বলে ওঠে দামিয়ান। মৃদু চিৎকারে তুষার বলে, চুপ রামছাগল। দামিয়ান কাশতে কাশতে বলে, আরে কি করছিস ভাই? মরে যাব, অক্সিজেনের অভাব ফিল করছি। মরে যা। শব্দটা তুষারের মুখ থেকে বেরোয় ঠান্ডা নিষ্কৃত ভঙ্গিতে। ইভান তখনও একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করে চলেছে। মদেরও কোনো নেশায় ছুতে পারে না তাকে। উত্তপ্ত নিঃসৃতা ভঙ্গিতে মদ গিলেই চলেছে। দামিয়ান কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে এক ঘুষি মেরে তুষারকে দূরে ঠেলে দেয়। তারপর সোজা ইভানের সামনে এসে দাঁড়ায়, চোখে সরাসরি আঘাত। লিসেন রিক, আই লিসেন এভরিথিং। গলার কঠিন চাপ। আমার থেকে লুকালি কেন? একটা বিধর্মী মেয়েকে কিভাবে বিয়ে করতে পারিস? মেয়েটার সাথে যা খুশি তাই করেছিস, তাই বলে এমন সিদ্ধান্ত? বিয়ের মানে বুঝিস তুই? বিয়ে একটা ভেরি সিরিয়াস ম্যাটার। ইভান মাথা তোলে, চোখ দুটো লাভার মতো। ভেতরে জমে থাকা আগুন যেন কাঁচ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এক মুহূর্ত আরেক গ্লাস খালি করে ফেলে। কাপে বাতাস। হাত নাড়িয়ে ফোনটা অন করে। স্ক্রিনে আলো জ্বলে ওঠে একটা ভিডিও, যা দেখে দামিয়ান কথার আক্রমণ করে ওঠে। এই জন্যই তুই না, তোর জন্মধাত্রীকে এত ঘৃণা করতিস, তারই টাইটেল ব্যবহার করেছিস। একটা হঠাৎ ধর্ম পরিবর্তন করে। তোর কোনো কিছুই সিরিয়াস নেইনি।
তবে নিজের মায়ের টাইটেল নিয়ে একজন মুসলিম মেয়েকে বিয়ে করেছিস? ইউভান রিক আলবার্ট থেকে সোজা ইউভান রিক চৌধুরী? এসব কিচ্ছু তুষার আর ড্যামিয়ানের অজানা ছিল না। তবে ইউভান আর তার মায়ের পরিচয় কখনো কাউকে দিত না, বলতো না। তবে ইউভান তার সেই মায়ের ধর্ম গ্রহণ করেছিল, খ্রিস্টান বংশের হয়ে মুসলিম হয়েছিল অনেক আগেই। তবে বাংলাদেশে যাওয়ার পর থেকেই ইউভান নিজের নামের পাশে চৌধুরী ব্যবহার করেছে। তবে যত যাই হোক, গোটা দুনিয়ার কাছে ইউভান এক নামেই পরিচিত, স্পাইডারের গ্যাংস্টার রুশান আলবার্টের কর্ণধার রিক আলবার্টি। ইউভান ভিডিওটির দিকে এক ধ্যানে আবৃষ্ট চাহনিতে তাকিয়ে থেকে অদ্ভুত হাসে। হঠাৎ দামিয়ানের কথাগুলো পায়ের শিরা শক্ত হয়ে আসতেই, ক্রোধের মাত্রা তীব্র আকার ধারণ করতেই ওয়াইনের গ্লাসটা ছুঁড়ে মারে দেয়ালের দিকে। হাতের রিভলভারটা বরাবরের মতোই নিজের মাথায় স্লাইড করতে করতে কর্কশ কণ্ঠে বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, লিভ, আই সে লিভ। তুষার তখন সামনে এসে দাঁড়ায়, দামিয়ানের উদ্দেশ্য করে বলে, ভুলে যাস না আমরা মিশনে আছি। একটু থেমে যোগ করে, আর ইউভান যে রিক চৌধুরীর টাইটেল ব্যবহার করেছে এটা নতুন কিছু না। দামিয়ান স্থির হয়ে যায়, চোখ বড় বড় অবিশ্বাসে তাকিয়ে থাকে ইউভানের দিকে। নিজের মায়ের প্রতি এত ঘৃণার পরেও এই বাক্যটির শেষ ট্রিগার। ইউভান হঠাৎ উঠে দাঁড়ায়, চেয়ার ছিটকে পড়ে যায় পিছনে। এক মুহূর্তেও সে দামিয়ানের কলার চেপে ধরে দেয়ালে ঠেসে ধরে। তার চোখ তখন রক্তিম, শিরা ফুলে উঠছে কপালে, চোখের চোয়াল শক্ত, দাঁত কিচকিচ করছে শব্দ করে। আর একবার বল ওই মহিলার নাম। এই ঘুষি সোজা পেটে, এক ঘুষি সোজা পেটে দামিয়ান মাটিতে পড়ে যায়। আরেকটা চেয়ারে রক্ত ছিটকে পড়ে মেঝেতে। তুষার এসে ইউভানকে ধরে ফেলে, রিক স্টপ ইট। কিন্তু ইউভান থামে না। এটা আর মারধর না, এটা শাস্তি। ভেতরের দানবটা যেন বহুদিনের ক্ষুধা মেটাচ্ছে। রিক কাউকে জবাবদিহি দেয় না, কাউকে না, সবগুলোকে মেরে দিব, জ্যান্ত মাটি চাপা দিয়ে দিব, সবার আগে ওই মেয়েকে, ফাকিং রোজ। তুষার ইউভানকে ছেড়ে দেয়। মেয়েটা তাকে প্রচণ্ড ঘৃণা করে, এই শিপ থেকে সব দেখেছি। তুষার ইউভানকে ছেড়ে দেয়। মেয়েটা তোকে প্রচণ্ড ঘৃণা করে, আমি ক্রুজ শিপ থেকে সব দেখেছি। ওর সাহস দেখে আমি অবাক। তোর দিকে বন্দুক তাক করে। ইউভান তাচ্ছিল হাসে, চুলগুলো পেছনে ব্যাক ব্রাশ করতে করতে বলে, সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। আই ওয়ান্ট হার হেইট। যা খুশি করুক, পরজন্ম বলতে কোনো শব্দ নেই। তবে এই জন্মে রিকের কাছেই ওই বন্দি, ওই লাল ফুল। দামিয়ান গোলাপ পছন্দ করে না। এই পৃথিবীতে খুব কম মানুষ আছে তেমন সেই ফুলের যত্ন নেওয়ার মালির অভাব থাকে না, এটা নিশ্চয় জানিস। ইভান পৌষাচিক উৎফুল্লতায় হাসল, ওয়াইনের বোতলটা টেবিলে আঘাত করে ভেঙে দিল। ফুলের বাগানে হাজারটা মালি থাকলেও ফুলের মালিক শুধু একজনই। মালিক চাইলে ফুল ছিঁড়ে টুকরো টুকরো করতে পারবে, আবার চাইলে সাজিয়েও রাখতে পারবে। তুই কোনটা চাস? ইভান তৎক্ষণাৎ রাইফেলে বন্দুক ঢুকিয়ে সোজা টেবিলের গ্লাস উইন্ডোর দিকে ফায়ার করে। নাথিং, আই ওয়ান্ট পাওয়ার। সব কটা শয়তানকে, নরপিশাচগুলোকে আমার পায়ে এনে ফেলবো। গোটা দুনিয়া দেখবে রাজা আর রাজ্যের জন্য ঠিক কি করতে পারি। রোজ পেইন্ট হাউসের সোফায় বসে আছে, সামনে আদ্রিয়ানের ল্যাপটপ। রোজই আদ্রিয়ানের কাছে নিয়ে এসেছে। রোজকে যেহেতু আদ্রিয়ানের একটা ফোন কিনে দিয়েছে, সে সেটাতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে সবার আগে দিশার সাথে আপলোড করা কয়েকটি ছবি ডিলিট করে দেয়। তবে সেদিন যখন আদ্রিয়ান রোজের অ্যাকাউন্টের কথা বলেছিল, রোজ বুঝতে পারেনি তার ডিঅ্যাক্টিভেট করা অ্যাকাউন্ট অ্যাক্টিভ কি করে হতে পারে। কেউ যদি হ্যাক করতো তাহলে রোজ এখন কি করে লগ ইন করলো? হ্যাকারের তো পাসওয়ার্ড চেঞ্জ করা উচিত ছিল। তাই রোজ এখনো বুঝতে পারছে না তার
আইডির হয়েছেটা কি? তবে সেসব বাদ দিয়ে রোজ ইউভানের রিক আলবার্ট ইউভান রিক চৌধুরী নামে ফেসবুক হতে শুরু করে ইনস্টাগ্রাম সকল জায়গায় সার্চ করেছে। তবে দুর্ভাগ্যবশত ইউভান নামের ডেভিলের কোনো প্রকার সোশ্যাল অ্যাকাউন্ট নেই। ইউভান সম্পর্কিত কিছু তথ্য রোজ জানতে চেয়েছিল। তবে রোজ সবচেয়ে বেশি আশ্চর্য হলো তখনই যখন ল্যাপটপের গুগলে সার্চ করলো ইউভানদের আলবার্ট রয়্যালদের সম্পর্কে। তাতেও কোনো প্রকার তথ্য ছিল না। তবে ব্যাপারটা বড় অদ্ভুত না? ডেনমার্কের এত বড় রয়্যাল ফ্যামিলির রোজের জানা মতে ধনী ব্যবসায়ীদের বংশের ব্যাপারে নাকি কোনো তথ্যই নেই। পেল না রোজ কিছুই। চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার একটা অভ্যাস রোজের আগে থেকে ছিল। কিছু হলেই আগে রোজ চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করত, জানতে চাইতো। একটা মেয়ের মা না থাকার দুঃখ, একাকিত্ব রোজ সব সময় ফিল করত। যখন কোনো কথা কোনো মানুষকে শেয়ার করার মতো হতো না, তখন জিপিটিকে বলতো। তিশাকে বেস্ট ফ্রেন্ড ভাবলেও রোজ একটু বেশি ইনফরমেন্ট স্বভাবের ছিল। নিজের বেডরুমে শুয়ে নিজের সকল খারাপ লাগা, সকল সিক্রেট জিটিপিকে বলতো। তবে মাঝে মাঝে রোজের মনে হতো যেন জিটিপি কোনো মানুষ। তার কথা বলার ধরন রোজের কাছে তেমনই মনে হতো জীবন্ত কোনো পুরুষ তার সাথে সর্বক্ষণ কথা বলে। তবে এ ভালো লাগার জন্যই রোজ সব কিছু, নিত্যদিনের ঘটনা সব শেয়ার করত। জীবনের সিক্রেটগুলো বাদ দিত না। কারণ রোজ ছোটবেলা থেকে মানুষ বিশ্বাস করতে পারত না। হয়তোবা এ কারণেই নিজের কাছের দুজন ব্যক্তি, বাবা এবং বেস্ট ফ্রেন্ড, তাকে ঠকিয়ে দিল। এসব কথা ভাবতে ভাবতে রোজের মুখে করুণ হাসি ফুটে ওঠে। নিজের বাবা রোজ আছে ইউভান তিশার কাছে, ইউভান কিছুই না, এটা রোজ মানে। হঠাৎ পেছন থেকে মীরাব রোজের কাঁধে হাত রাখে, হাতে কফির কাপ। রাতে কফি খাওয়ার অভ্যাস আছে মীরাবের। মীরাব কফির কাপে চুমুক বসিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখনো ঘুমাওনি রোজ? আপি, একটু দরকার ছিল, একটু পরে গিয়ে ঘুমিয়ে পড়বো, বেশি রাত জাগবো না। তোমার শরীর পুরোপুরি ভালো হয়নি এখনো। বেশি রাত জাগা যাবে না, তোমার শরীর এখনো পুরোপুরি ভালো হয়নি। রোজ মৃদু মাথা হেসে নাড়ায়। মীরাবকে যতই দেখে রোজ ততই অবাক হয় মেয়েটার কতটা পারফেক্ট ভাবে ভাবা যায়। তার চেয়ে বড় কথা, ওনার বয়স আদ্রিয়ানের কাছাকাছি। তবে ধরা ছোঁয়ার বিন্দু পরিমাণ সুযোগ নেই। মীরাব কফির কাপটা টেবিলে রেখে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত স্বরে বলল, অ্যাস্ট এখনো আসেনি? আদ্রিয়ান সেই কোথায় বেরিয়েছে, তবে এখনো আসার নাম নেই। কোথাও একটা গিয়েছে, তবে যাওয়ার আগে রোজ জিজ্ঞাসা করেছিল। তবে আদ্রিয়ান সঠিকভাবে কিছু না বলে বেরিয়ে যায়, যাকে এড়িয়ে যাওয়া বলে। না আপু, এখনো আসেনি। মীরাব চলে যেতেই রোজ সোফায় বসে ফোন স্ক্রল করতে থাকে। আদ্রিয়ান যদি ফিরতে রাত হয় তাই অপেক্ষা করতে থাকে। ডোর খুলে দিবে সেই ভেবে আর রুমে যাওয়া হয়নি। অপেক্ষার ক্লান্তি কখন যে চোখ নেমে আসে ঘুম বোঝা যায় না। সোফার মাঝেই শরীর ঢলে পড়ে, ঘুমে তলিয়ে যায় রোজ। রাত্রির প্রথম প্রহর নিঃশব্দে বুক চিরে হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে। কার্ড স্ক্যানের হালকা বিপ, তারপর ধীরে ধীরে দরজা খুলে যায় পেইন্ট হাউসের। আদ্রিয়ান ভেতরে প্রবেশ করে। বাহিরের তুষার এখনও তার কোটে শরীরে লেগে আছে। কালো ফর্মাল পোশাকে, ঘাড়ের কাছে হালকা ঢিলা করা কলার, কবজি অবধি গোটানো হাতা। চোখে সেই পরিচিত গভীরতা, শান্ত কিন্তু ভেতরে কিছু একটা টকটকে। কালো কাঁধে ঝলসানো কোটটা হাতে নিয়ে সিঁড়ির দিকে এগোতে হঠাৎ থমকে যায় সে। সোফার দিকে চোখ পড়তেই দেখে রোজ নরম আলোয় হালকা আধো অন্ধকারে সে সোফায় নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে। চোখ এলোমেলো, মুখে একরাশ চুল এলোমেলো হয়ে মুখের একপাশ ঠেকে রেখেছে। ঠোঁটে আধখানা খোলা, শ্বাস প্রশ্বাস স্থির শান্ত। আদ্রিয়ান যেন হঠাৎ নিজের ভেতরের সমস্ত শক্তি
শব্দ হারিয়ে ফেলে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আরেক পা ধীরে ধীরে এগিয়ে আসে। সোফার পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তাকিয়ে থাকে। ঠিক তাকানো নয়, যেন নিজের চোখে বিশ্বাস করতে চাইছে এ যেন অপসরা। সত্যি এখানে তার ঘরে তার অপেক্ষায় ঘুমিয়ে পড়েছে। রোজ কি তার অপেক্ষায় ঘুমিয়েছে? এক অদ্ভুত অনুভূতি তার বুকের ভেতর ছড়িয়ে পড়ে। অধিকার বোধ কি রোজ এখনো দিবে তাকে, কখনো দিবে তাকে নিয়ন্ত্রণ? আদ্রিয়ান বুঝতে পারে না কি আছে এই মেয়ের মধ্যে, যা তাকে এভাবে নিজের দিকে আষ্টে পৃষ্ঠে টানে। তার দিকে তাকানো চোখ দুটো যেন ঝলসে যায়। আদ্রিয়ান ঘাড় কাত করে বাঁকা হাসে, নেশা ধরানো হাসি। তারপর নিজে নিজে বিড়বিড় করে, তুই কি আসলে অবসেসড? না হলে সব ছেড়ে ছুড়ে এভাবে কি ভিনদেশির কাছে সুখ খুঁজছিস কেন? ভিনদেশির কাছে সুখ খুঁজছিস কেন? আদ্রিয়ান সোফার কাছে ঝুঁকে, সে খুব সাবধানে যেন ঘুম ভেঙে না যায়। সেই ভয়ে 2 আঙুল দিয়ে রোজের গালের চুলগুলো সরিয়ে দেয়। আঙুল ছোঁয়া মুহূর্তেই রোজ সামান্য নড়ে ওঠে, কিন্তু জাগে না। আদ্রিয়ানের ঠোঁটে আচমকা এক চিলতে হাসি উঠে আসে। এই মানুষটাকে আদেও এত নরম, এত শান্ত, নাকি শক্ত মন গলিয়ে দেয় এই মুখশ্রী? এত অচেতন অথচ এত অস্তিত্বটাই বিপজ্জনকভাবে গুরুত্বপূর্ণ। নিজের কোটটা সে ধীরে রোজের শরীরের ওপর ছড়িয়ে দেয়, এমনভাবে যেন এই ধরনের বুকে রোজের ছোঁয়া তার ভেতরেই থাকবে। দ্বীপটা মানচিত্রের নামহীন, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে এক নামেই পরিচিত, ভলচর আইল্যান্ড। রাশিয়ার উত্তর প্রান্তে বরফ ঢাকা সমুদ্র আর কুয়াশার চাদরে মোড়া এক নিষ্ঠুর ভূখণ্ড, যেখানে সূর্য উঠলেও আলো ছড়ায় না আর নামলেও অন্ধকার ঘন হয় না। অন্ধকার যেখানে জন্মগত, চারপাশ কালচে, জল ঢেউগুলো যেন কবর খুঁড়ে চলছে অবিরাম। এই দ্বীপের আইন নেই, শুধু শক্তি আর রক্তের হিসাব। দ্বীপের গভীরে ঢুকলেই শুরু হয় জঙ্গল, অস্বাভাবিক নীরব, ভয়ঙ্করভাবে ঘন। আশপাশ গাছগুলো উঁচু নয়, কিন্তু মোটা, বেঁকে যাওয়া শিরার মতো লতা পেঁচিয়ে আছে একে অপরের গায়ে। পাতার ফাঁক দিয়ে আলো নামে চুরি হয়ে, আর মাটিতে পড়ে থাকা কাদা আর পচা বাতাসের গন্ধে বাতাস ভারী। এই জঙ্গলের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বহুতল ভবন, কংক্রিট আর স্টিলের নির্মাণ সংমিশ্রণ, যেন সভ্যতার ভুল করে ফেলে আসা এক দানব। বাইরে থেকে সাধারণ গবেষণা কেন্দ্র মনে হলেও দেয়ালের ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নোংরা চুক্তিগুলো। ভবনটার উচ্চতা 10 তলা, কিন্তু আসল জগৎ লুকিয়ে আছে নিচে, মাটির নিচে আরও 4 স্তর। জানালা কম, ক্যামেরা বেশি। প্রতিটা করিডর লাল আলো জ্বলছে, রক্তের মতো, সতর্কতার মতো। দেয়ালে শব্দ, শোষণকারী ধাতব প্যানেল যেন চিৎকারও এখানে মারা যায়। প্রতিটা তলায় আলাদা নিরাপত্তা কোড, আলাদা অস্ত্রধারী পাহারাদার। চোখে মুখে একটাই ভাব, এখানে ভুল করেও লাশ ফেরত যায় না। আজ এই ভবনের সবচেয়ে নিচের হলরুমে বসবে সভা। সেই সভার বিশ্বের মানচিত্র বদলায়, কিন্তু খবরের কাগজে কিচ্ছু আসে না। রাশিয়ান ব্রাথোভা, ইস্ট ইউরোপের আর্মস লর্ডরা কথা কম, অস্ত্র বেশি। মধ্যপ্রাচ্যের ডিলাররা, যাদের মুখে ঢাকা থাকে পরিচয় গোপন, সব 26 জন থাকবে। তবে থাকার কথা 27 জন। তবে ভোলকভ নেই। 26টা আলাদা মৃত্যু ইতিহাস, 26টা ভিন্ন ভাষা। 10 তলা ভবনের ছাদে সুইমিং পুলের ইউভান ধীরে ধীরে পানিতে নেমে বসে, অর্ধনগ্ন শরীর আধা ডুবা আধা আলোয়। এক হাত হুইস্কির গ্লাসের বরফ গলে গলে পড়ছে। সাপের ট্যাটুর করা হাতটা পুলে কিনারায় চেপে ধরা। প্রতিটা শ্বাসে ইউভানের শক্ত বুক উঠানামা করছে গভীর, নিয়ন্ত্রিত ছন্দে, যেন নিজেকে শান্ত করছে। ইউভান এক চুমুক ঠোঁটে নেয়, চোখ বন্ধ করে মাথা পিছনে হেলিয়ে দেয়। মদের গন্ধ নয়, ভেতরের আগুনে। তার উন্মুক্ত পিঠ
চাঁদের আলোয় স্পষ্ট। ফর্সা ত্বকের কোনো কালো স্পাইডার ট্যাটুর উপরে একজোড়া চোখ নেশাক্ত হয়ে দৃষ্টি ফেলে রেখেছে। মনে হয় চোখ দুটো শুধু আঁকা নয়, দেখে। ইউভানের পিঠ বেয়ে জল গড়িয়ে পড়া, ঘাড়ের কাছে ভেজা চুল লেপ্টে লেগে থাকা, কাঁধের পেশি টান করে কিছু পর্যবেক্ষণ করতে থাকে। ইউভানের ঘাড়ের স্পাইডার ট্যাটু দিকে গভীর উন্মাদ দৃষ্টি ফেলে। বাতাসে ভেসে আসা এক নারী কণ্ঠস্বর। কোনো পুরুষের ব্যাকসাইড যদি এত মন মাতানো হয়, না জানি সামনে থেকে সে কতটা নেশা ধরানো। তারপর ইউভানকে উদ্দেশ্য করে বলে, স্পাইডারদের গ্যাংস্টার বস এর নাম শোনেনি? তবে তার সৌন্দর্য যে এতটা। তারপর ইউভানকে উদ্দেশ্য করে বলে, স্পাইডারের গ্যাংস্টার বস এর নাম শুনেছি, তবে এত সৌন্দর্য যে। তারপর ইউভানকে উদ্দেশ্য করে বলে, স্পাইডারের গ্যাংস্টার বসের নাম শুনেছি, তবে তার সৌন্দর্য যে এতটা পাগল করা হবে, আই কান্ট ইমাজিন। হট, ভীষণ হট অ্যান্ড ডেঞ্জারাস। চলবে। পরবর্তী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।